তো গাইজ, আজ আমি চলে এলাম একটা বিশেষ আপডেট নিয়ে, যেটা অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছে আমাদের রাজ্যে, যে এসআইআর হতে পারে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা 2002-তে লাস্ট হয়েছিল। তারপরে এখনও অবধি হয়নি, কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর এসআইআর হওয়া উচিত। এবং বিভিন্ন কিছু সরকারের গাফিলতির কারণেই বলা যায়, যে সরকারগুলো পূর্ববর্তী সময় ছিল, প্রথমে সিপিএম এবং তারপরে তৃণমূলের কিছুটা পিরিয়ড, তো তাদের এবং কেন্দ্র সরকারের কিছুটা গাফিলতির কারণেই বলা যায়, কেন্দ্রে যারা যারা ছিলেন সরকারে তাদের কিছুটা গাফিলতির কারণেই বলা যায় এসআইআরটা হয়নি বাংলায়। তো যেহেতু যেই কারণে হয়নি বাংলায়, শুধু বাংলায় নয়, দেশের অন্যান্য রাজ্যেও যেরকমভাবে হওয়া উচিত ছিল সেরকমভাবে হয়নি। মানে একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কনস্টিটিউশনে, তো এটা হয়নি। এবং এটাই বলা যায় শুধুমাত্র সরকারদের গাফিলতি আছে তাও নয়, নির্বাচন কমিশনদের গাফিলতি ছিল, যার কারণে নির্বাচন কমিশনরা কোথাও না কোথাও সরকার বা তৎকালীন গভর্নমেন্টের সাথে কোনোভাবে মানে এমনভাবে মিক্সড আপ হয়েছিল যে যেই কারণে এইগুলো হতে পারেনি। তো এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যেটা কনস্টিটিউশনাল, এবং একটা কনস্টিটিউশনাল বডি, সেটা হলো নির্বাচন কমিশন, এটা জিনিসটা করে থাকে। এবার এটা পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে চলছে খবরে যে হবে 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 হবে। তো এখন শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্ট এবং বিভিন্ন নিউজ পেপার আমি পড়লাম, তো সেখান থেকে আমি যা বুঝতে পারলাম এবং বিভিন্ন ইউটিউব ভিডিও আমি দেখেছি, এবং সেখান থেকে যা আমার গেন হলো, যে এটা খুব শিগগিরই ম্যাপিং এটার কমপ্লিট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। ম্যাপিং চলছিল কিছুদিন ধরে, এই বিগত মাসে, মানে এই পুরো অক্টোবর ধরে ম্যাপিং হয়েছে এবং ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে। এবং যেহেতু ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে নভেম্বরের 2 তারিখ থেকে যতদূর সম্ভব শোনা যাচ্ছে এসআইআর শুরু হবে বাংলায়। তো প্রথমেই বলে রাখি, আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য এমবিএ গাই, এবং আজকের টপিক হচ্ছে বাংলায় এসআইআর। তো এটা বলার আমাকে প্রথম থেকে শুরু করা উচিত, এসআইআরটা কী। তো অ্যাকচুয়ালি 2002 সালে বা তার আগে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআরের সাথে এই এসআইআরের কী কোনো পার্থক্য আছে সেটা বলে দেওয়া ভালো। দেখুন, সেই এসআইআরের সাথে এই এসআইআরের কোনো পার্থক্য নেই। হয়তো এই এসআইআরটা আরেকটু কী বলবো, আরেকটু সতর্কতার সাথে, আরেকটু গভীরতার সাথে করা হবে, কিন্তু বা ডিপলি করা হবে, কিন্তু সেই সময় হয়তো টেকনোলজি এত ডেভেলপ ছিল না, বা এতটা ইনফিল্ট্রেশন ছিল না দেশের মধ্যে, বা কী বললে আপনার, মানে অনুপ্রবেশ যত, মানে যত অনুপ্রবেশের সংখ্যা আমরা যেটা দেখতে পাচ্ছি, বা কেন্দ্র সরকার বা ডেটা স্ট্যাটিস্টিক্স যেটা আমাদেরকে বলছে, সেই অনুযায়ী এই পরিমাণ অনুপ্রবেশ ছিল না দেশে। তো সেই কারণে ওটা এসআইআর তো হয়েছিল একই প্রসেসে, কিন্তু এতটা জোর দিয়ে বা ডিপলি করা হয়নি। কিন্তু তখনও প্রায় 26 লাখ থেকে 27 লাখ মানুষ কিন্তু বাদ গেছিলেন, মানে ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম বাদ গেছিল। তো এই কারণে, এই পার্টিকুলার কারণে সরকার এই বছর, মানে এইবারে যেটা জানা যাচ্ছে, যে প্রায় 65% ডেটা ম্যাচ খাচ্ছে, এবং 35% মতো ডেটা কিন্তু ম্যাচ খাচ্ছে না। তো এই কারণে আরও বিশেষভাবে এটার উপর জোর দেওয়া হচ্ছে। এবং জোর দেওয়া হচ্ছে বলতে, একটা প্রথম যেটা সমস্যা সেটা হলো, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা রাজ্য যেটা সবথেকে বেশি বর্ডার প্রভিন্স অবস্থান করছে, যেটার মধ্যে, এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যের থেকে বেশি বর্ডার শেয়ার করে তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, যেমন মায়ানমার আছে, নেপাল আছে, বাংলাদেশ আছে। এবার সমস্যা আমাদের নেপাল বা মিয়ানমার নিয়ে অতটা নয় যতটা বাংলাদেশ নিয়ে। তার কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে। ওখানে যারা সংখ্যালঘু আছে, বিভিন্ন বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, হিন্দু, এরা বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে নিপীড়নের কারণে, ওখানে সাম্প্রদায়িক নিপীড়নের কারণে ওখান থেকে পালিয়ে এখানে ঢুকে যাচ্ছে। এবং তাছাড়াও ওখানকার যারা সংখ্যাগরিষ্ঠ মানুষজন আছে, তারাও কখনো কখনো বিভিন্ন কারণে, কাজের সূত্রে বা ইকোনমিক ডাউনফলের কারণে ওই দেশ ছেড়ে আমাদের দেশে প্রবেশ করছে। এবং তো এই কারণে আমাদের সরকার এই ডিসিশনে অবগত হয়েছে যে ওখানের যারা সংখ্যালঘু আছে, যারা আর ফিরতে পারবেন না, যারা ওখানে গেলে তাদের প্রাণ সংশয় হতে পারে, তাদেরকে সরকার এখানে নাগরিকত্ব দিচ্ছে সিএ এর মাধ্যমে। কিন্তু যারা ওখানের সংখ্যাগরিষ্ঠ, যারা ওখানে ফিরলে কোনো সমস্যা হবে না তাদের জীবন, মানে
জীবিকায় কোনো প্রবলেম হবে না, তাদেরকে ওখানে ফেরত পাঠানো হবে। তো এই যে প্রসেসটা ফেরত পাঠানো হবে বলতে এক্ষুনি তো আর দিনে দিনে তো আর ফেরত পাঠানো হয় না। এটা প্রসেসটা হচ্ছে, এটার প্রথম যে ডেটা মানে প্রথম যে 11টা নথি সরকারের কাছ থেকে সরকার নির্বাচন কমিশন চাইছেন, ঠিক আছে? এই 11টা নথির মধ্যে প্রথম যে নথিটা, সেই নথিটা হচ্ছে এটা আপনার বার্থ সার্টিফিকেট। তো অনেকে বলতে পারেন অনেকের কাছে বার্থ সার্টিফিকেট নেই, তো সরকার সেখানে নির্বাচন কমিশন জানাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট না হলেও চলবে। বার্থ সার্টিফিকেট ছাড়া কোনো ব্যাংকের কাগজ, কোনো গ্যাসের কাগজ, আপনি সেই সময় যদি গ্যাস নিয়ে থাকেন কোনো সরকারি গ্যাসের দপ্তর থেকে, বা যে কোনো ধরনের কোনো ব্যাংকের কোনো এলআইসির কাগজ, বা ইলেকট্রিসিটি বিল, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনার প্রবলেম সলভ হচ্ছে। আপনার কিন্তু এটা সরকার এটা জানতে অ্যাওয়্যার হতে পারছে যে আপনি এখানকার এখানে ছিলেন আগে থেকে। এছাড়া যে মূল যে বিষয়টা যেটার দ্বারা সরকার মানে পুরো প্রসেসটা ঘটবে, সেই জিনিসটা হলো যে 2002 সাল 1987 থেকে 1987 থেকে 2002-এর মধ্যে যে বা যারা ভোট দিয়েছেন তাদের উত্তরসূরিরা, মানে তাদের ছেলেমেয়েরা এবং তাদের বংশের বা তাদের গোষ্ঠীর যে কোনো লোক কিন্তু নাগরিক বলে চিহ্নিত হবেন। লাইক আমার বাবা মা যদি ভোট দিয়ে থাকে, আমার ভাই, আমার ছেলে, আমার বউ, তার ছেলে, তারা কিন্তু নাগরিকত্ব পাবেন। তার কারণ হচ্ছে আমরা আগে থেকে এখানে এক্সিস্ট করছি, কারণ আমার বাবা মা 1987 থেকে 2002-এর মধ্যে ভোট দিচ্ছেন। এবার যাদের এই নাম 1987 থেকে 2002-এর ভোটার লিস্টে পাওয়া যাচ্ছে না বা যারা ভোট দেয়নি, তাদেরকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। এবার যারা ধরুন যাদের বাবা মা সেই সময় এক্সিস্ট করতেন না, বা বাবা মা তার আগেই মারা গেছিলেন, এরকম যদি কিছু ঘটে থাকে, তাহলে কিন্তু আর ছেলেমেয়ের নাম অনেক পরে উঠেছে ভোটার লিস্টে, তাহলে কিন্তু তারা তাদের ডকুমেন্টস দিতে পারেন, যে কোনো ধরনের ডকুমেন্টস, ঠিক আছে? সেটা ব্যাংকের কাগজ হোক বা যেগুলো যেগুলো আমি বললাম, বা বার্থ সার্টিফিকেট। সরকারি হাসপাতালে বার্থ সার্টিফিকেট তো একদম অ্যালাউন্সে আছে, আপনারা জানিয়ে থাকবেন। সেটা নিয়েও আবার কিছু কারচুপি চলছে পশ্চিমবাংলায় ওই সরকারি হাসপাতালের বার্থ সার্টিফিকেটটা নিয়েও। তো এই বিষয়গুলো হচ্ছে মূল বলার ছিল। তো এই পয়েন্টগুলো আপনারা যদি ফলো রাখেন তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আর সবথেকে বড় কথা হলো পশ্চিমবঙ্গে প্রচুর মানুষই আছেন যারা বাইরে থেকে এসছেন, কিন্তু তাদের মধ্যে যারা সত্যি নিপীড়নের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় এসছেন, আমি তো বলবো তাদেরকে তারা যেন কোনো ভুলভাবে বা কারুর মন্ত্রণায় যেন কোনোভাবেই এখান থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া না হয়, বা যে নাগরিক যে আগে থেকেই এখানে বাস করতেন তাকেও যেন কোনোভাবে এখান থেকে পাঠিয়ে দেওয়া না হয়। কিন্তু যে রোজগারের কারণে বা জীবন জীবিকা ডেভেলপমেন্টের কারণে এখানে এসেছিলেন, শুধু একটু ভালো জলবায়ু, ভালো আবহাওয়া, ভালো সরকারি প্রকল্প, এইসবের সুবিধা নিতে এখানে এসেছিলেন, তাদেরকে না রাখাই ভালো। তার কারণ আমি একটা খুব সাধারণ সিম্পল কথা বলতে চাই, একটা বাঙালি ঘরের ছেলে হিসাবে, যদি একটা সংসার থাকে, আমাদের পশ্চিমবঙ্গটা আমাদের একটা সংসার, এই সংসারের মধ্যে যদি দুটো ভাই থাকে, তো দুটো ভাই প্রত্যেক ভাইকে মাসে সংসারের খরচের জন্য 50,000 টাকা করে দিতে হয়। দুজনকেই সমান টাকা দিতে হয়, কিন্তু একজনের 10টা ছেলে মেয়ে, একজনের 2টো ছেলে মেয়ে, কার প্রবলেমেটিক হচ্ছে, কার জন্য জিনিসটা প্রবলেমেটিক হচ্ছে? প্রবলেমেটিক তার জন্য নয় কি যার 10টা ছেলে মেয়ে, মানে যার 2টো ছেলে মেয়ে। অবশ্যই যার 10টা ছেলে মেয়ে তার জন্য এক না একভাবে প্রবলেমেটিক, কিন্তু যার 2টো ছেলে মেয়ে তার কিন্তু মানসিকভাবেও প্রবলেম এবং শারীরিকভাবেও প্রবলেম হচ্ছে। প্রবলেম এই কারণে হচ্ছে তার যেটুকু রিসোর্সেস আছে বা সে যেটুকু রিসোর্সেসের জন্য 50,000 দিচ্ছে, আরেকজন কিন্তু 50,000 দিচ্ছে কিন্তু তার থেকে অনেক বেশি রিসোর্সেসে ভাগ বসিয়ে দিচ্ছে। তো এটা কেউ চাইবে না। মানে একটা সুস্থ স্বাভাবিক লিবারেল সমাজ বা সোসাইটি কখনো এই জিনিসটা চাইবে না যে তার রিসোর্সেস অন্য কেউ কেড়ে খুঁজছে, বা যেভাবে হোক বা লুটপাট করে নিয়ে নিক, ঠিক আছে? তো এই দেশের সাধারণ শিক্ষিত সমাজ বিগত 60 বছর ধরে বা 50 বছর ধরে যে ধরনের ট্যাক্স পে তারা করছে, সেই হিসাবে হঠাৎ করে একটা লোক 10 বছর আগে ঢুকে এলো এবং আমি যে ধরনের সামাজিক সুবিধা বা সরকারি সুবিধা পাচ্ছি সেও পেতে শুরু করলো, তাহলে তো আমার আর তার মধ্যে কোনো ফারাকই রয়ে গেল না। এটা কি হওয়া উচিত? আপনারাই জানাবেন কমেন্ট বক্সে। এবং সবথেকে বড় কথা হলো
ধার্মিক বিষয়টা অনেক পরে আসে। যেই বিষয়টা আসে সেটা হলো অনুপ্রবেশ। আপনারা দেখেছেন শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশেও এই ধরনের সমস্যা আছে এবং এই সমস্যার কারণে সমস্যা ভোগ করে ওখানকার স্থানীয় মানুষেরা। কারণ তাদের রিসোর্সেস এদের সাথে তাদেরকে ভাগ করতে হয়। শুধু রিসোর্সেস না, কালচারাল ডিফারেন্সেস চলে আসে এবং বিভিন্ন হানাহানি বা অ্যাথেনিক ক্ল্যাশেস দেখা যায়। অ্যাথেনিক ক্ল্যাশেস মানে মানে কী বলবো, কালচারাল ক্ল্যাশেস। মানে ধরুন আপনার কালচার একটা ধরনের, যারা ঢুকেছে বা যারা অনুপ্রবেশ করেছে তাদের এক ধরনের কালচার, তো তারা আপনার কালচারকে কোনোভাবে টলারেট করছে না, আপনিও করছেন না, দিয়ে একটা ক্ল্যাশের সৃষ্টি হলো। এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। তো এই কারণে হ্যাঁ, আমার মতামত আমি জানালাম। এবার আপনারা জানান যে বাংলা এসআইআর হওয়া উচিত কি উচিত নয়। আমি তো বলেই দিলাম যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা এই যে আমি ক্যাটাগরিগুলো বললাম যে 1987 থেকে 2002-এর মধ্যে যারা বা যাদের পরিবারের কেউ ভোট দিয়েছেন, তাদের চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্টগুলোর মধ্যে খুবই সাধারণ সিম্পল ডকুমেন্টস আছে। যদি কারোর বার্থ সার্টিফিকেট না থেকে থাকে কিন্তু সে হসপিটালে জন্মগ্রহণ করেছেন বা সেই সময়কালীন বাড়িতেই জন্মগ্রহণ করেছেন, আপনি আপনার পার্শ্ববর্তী মেডিকেল কলেজে গিয়ে, সরকারি মেডিকেল কলেজে গিয়ে একবার আপনার নামটা বা নথিটা চেক করাতে পারেন। যদি সেখানে নথি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আপনাকে আপনার পরিবারের কোনো লোক যে 1987 থেকে 2002-এর মধ্যে ভোট দিয়েছেন তাকে নিয়ে গিয়ে সরকারি দপ্তরে বা নির্বাচন কমিশনের দপ্তরে আপনাকে যোগাযোগ করতে হবে। তো এই হচ্ছে খুব সাধারণ সিম্পল হিসাব। কিন্তু কোনো এমন মানুষ যে এই দেশের নাগরিক, আমি আবারও বলছি, বা ধর্মীয় নিপীড়নের কারণে বা বিভিন্ন হানাহানির কারণে বা পারিবারিক ক্ল্যাশের কারণে এক জায়গা থেকে প্রাণ বাঁচাতে আরেক জায়গায় চলে এসেছেন বা এখানে আগে থেকেই বসবাস করতেন, এরকম কোনো মানুষের সাথে যেন কোনোভাবে কোনো রকম বিভেদিতা বা অন্যায় না করা হয়। তার কারণ আমাদের যে এই যে গভর্নমেন্ট যে এই বিশেষ প্রসেসটা চালু করেছে, যেটা অনেক বছর ধরে পেন্ডিং পড়েছিল, এই প্রসেসটা চালু করার কারণই কিন্তু এটা, যে স্থানীয় মানুষদের বা এক জায়গায় বসবাসকারী জনজাতিকে সুবিধা দেওয়া। এবার যদি এক জায়গায় স্থায়ী বসবাসকারী জনজাতিকে সুবিধা দেওয়াই সরকারের কাজ হয়ে থাকে, তাহলে এতে যেন কোনো মানে প্রকৃত প্রপার স্থানীয় জনজাতি লোক যেন প্রবলেম ফেস না করে বা সমস্যার সম্মুখীন না হয়। ঠিক আছে, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দ্য এমবিএ গাই, এবং লাইক করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, আমি একটু গ্রো আপ দেখতে চাই, দেখলে ভালো লাগবে, ইনফ্লুয়েন্সড হব, এই আর কি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।